এবার শেখ হাসিনার বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা। নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি। এদিকে নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ। সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। এবং সর্বশেষ জানাবো, বিরোধী মত দমানোয় অদেখা শক্তির উদ্ভবে গণ অভ্যুত্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। ছাত্র জনতার 23 দিনের দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা। এরপর গণভবন থেকে হেলিকপ্টারে দেশ ছাড়েন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে, কঠিন এ সময় এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। তবে যারা 819 জন মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার জন্য দায়ী, তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন? তাদের অধিকাংশই গুলি বা স্বৈরশাসক শেখ হাসিনা দেখামাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমরা এই বিশেষ সংকটে শুরু থেকে জবাবদিহির কথা বলে আসছি। সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া একটি চিঠির বিষয়ে তিনি বলেন, আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন দিয়েছি। আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন গুতেরেসে। স্টিফেন ডুজারিক বলেন, চিঠিতে মহাসচিব বাংলাদেশের শান্তি ফেরানো এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন। মহাসচিব বলেছেন যে জাতিসংঘের প্রত্যাশা ডক্টর ইউনূসের সরকার একটি অন্তর্মুখীমূলক পন্থা গ্রহণ করবে, যার মধ্যে তরুণদের পাশাপাশি নারী, সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরও বিবেচনা করা হবে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দেশের সব নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর ভরসা করছেন গুতেরেসে। রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ডক্টর ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব, বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান, একাধিক ভল্ট জব্দ। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর প্রিয় প্রাঙ্গণ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাতভর চলমান অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়েছে। এ সময় ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল সংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকে যায় বলে অভিযোগ করেন নূর। এ ঘটনায় তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইন শৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। এদিকে নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এবার শেখ হাসিনার বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে সাংবাদিক তাহির জামাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা। মামলায় অন্যান্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রমনা বিভাগের পুলিশের ডিসি আশরাফ ইমাম, এডিসি প্রশাসন ও নিউ মার্কেট জোন হাফিজ আল আসাদ, সহকারী কমিশনার নিউ মার্কেট জোন রিফাতুল ইসলাম রিফাত ও নিউ মার্কেট থানার সাবেক ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 19 জুলাই তাহির রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় আন্দোলনে অংশ নিতে চান। এ সময় ছাত্র জনতাকে উদ্দেশ্য করে পুলিশ গুলি ছোড়ে। ঘটনার এক পর্যায়ে একজন ধানমন্ত্রী আইডিয়াল কলেজের কয়েক ফুট দূরত্বে তাহিরের মর্ধেও পড়ে থাকতে দেখেন। আসামিরা অনবরত গুলি ছুটতে থাকায় তাহিরের মর্ধেও হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, নিহত তাহির হোসেন দ্য রিপোর্ট.লাইভের সাবেক ভিডিও জার্নালিস্ট ছিলেন। মাত্র মাস কয়েক আগে চাকরি ছাড়েন তিনি। গত 19 জুলাই আন্দোলন চলাকালে ধানমন্ডি সেন্ট্রাল রোডে সংঘর্ষে নিহত হন তিনি। নির্বাচন দিতে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বিএনপি। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষে বিএনপি। এরই অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে চূড়ান্ত সময় বেঁধে দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে দলটির নীতি নির্ধারকরা। ব্যাপারে গতকাল বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এবার জৌলুসপূর্ণ আয়োজন না রাখার ব্যাপারে মতামত এসেছে। এক্ষেত্রে নিহত ছাত্র জনতার কবর জিয়ারত, দোয়া মাহফিল, হতাহতের পরিবারের খোঁজ নেওয়া সহ নানা কর্মকাণ্ডের মাধ্যমে রাজপথে সক্রিয় থাকবে নেতাকর্মী।
বৈঠকে উপস্থিত নেতারা একমত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত রেখে আগামীতে জাতীয় নির্বাচন হতে হবে। টানা 16 বছর ধরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। দীর্ঘ এ সময়ে তাদের নির্যাতন, নিপীড়ন, সীমাহীন লুটপাট ও দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। এক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শোষিত বঞ্চিত মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। 5ই আগস্ট গণ অভ্যুত্থান সফলে শেখ হাসিনা সরকারের পতন হয়নি। তারা মনে করে প্রশাসনের প্রায় সর্বস্তরে স্বৈরাচারের প্রেতাত্মারা সক্রিয়। কেননা শেখ হাসিনা বিচার বিভাগ, প্রশাসন থেকে শুরু করে সাংবিধানিক সব প্রতিষ্ঠান দলীয়করণ করেছেন। এজন্য বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগ ইতিবাচকভাবে নিয়েছে বিএনপি এবং সব ধরনের সহযোগিতা করবে। সরকার চাইলে এই ব্যাপারে আরো মতামত দিতে প্রস্তুত নীতি নির্ধারকরা। জানা গেছে, শেখ হাসিনা পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে কি ধরনের কর্মসূচি নেওয়া যায় তা নিয়ে গত রোববার দলের যুগ্ম মহাসচিবের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে কর্মসূচির ধরন নিয়ে আলোচনা ছাড়াও রাজপথ থেকে জনসম্পৃক্ততা বাড়ানোর সিদ্ধান্ত হয়। এরপর গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দলীয় কর্মসূচি বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে যৌথ সভা হয়। সেখানে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিএনপি সিনিয়র নেতারা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি খসড়া কর্মসূচি প্রণয়ন, সাংগঠনিক কার্যক্রম চালু ও গতিশীল করার বিষয়ে মতামত দেন। ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে রাষ্ট্রযন্ত্র যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা শিকারদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র উৎপাদন উন্নয়নের রাজনীতির মর্মবস্তুকে ধারণ করে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি প্রণয়নের জন্য নেতারা অভিমত দেন। আইনের শাসন, বহুমতের সহাবস্থান এবং শান্তি, স্থিতি ও ঐক্যবদ্ধ জাতি বিনির্মাণে বিএনপির অঙ্গীকার বাস্তবায়নে নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিরোধী মত দমনে অদেখা শক্তির উদ্ভবে গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট 2008 সালে নির্বাচনে সরকার গঠন করেছিল ভূমিধস বিজয় নিয়ে। সংসদে 2/3 বেশি আসনে এ সরকার দিন যত গেছে ততই হয়ে উঠেছিল কর্তৃত্ববাদী। ক্ষমতার প্রশ্নে বিরোধী দল ও মত দমনের পাশাপাশি মহাজোটের দলগুলোকে ধীরে ধীরে বশীভূত করে আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যা, গুম, হামলা, মিথ্যা মামলা, বিচার বিভাগকে ব্যবহার সহ নানা কৌশলে গত 15.5 বছরে বিরোধী দলগুলোকে দাঁড়াতে দেয়নি আওয়ামী লীগ। দমন পীড়নে বিপর্যস্ত রাজনৈতিক দলগুলো আন্দোলনে বারবার ব্যর্থ হয়েছে। রাজনৈতিক আন্দোলন একদিকে আওয়ামী লীগকে ভাবিয়েছে, অন্যদিকে এসব আন্দোলন মানুষের অকুণ্ঠ সমর্থনও পেয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর বলা হচ্ছে কর্তৃত্ববাদী শাসনই কাল হয়েছে আওয়ামী লীগের। জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে প্রথার বাইরে প্ল্যাটফর্ম থেকে। ক্ষোভ ও আন্দোলনের প্রচলিত মাধ্যম বিরোধী দলের বাইরের অদেখা শক্তি থেকে উৎসারিত বিক্ষোভ, তাই আর থামানো যায়নি। গণতন্ত্রহীন পরিবেশে এমন আংশিক ট্রিগার বা অদেখা শক্তির উদ্ভব হতে পারে বলে আওয়ামী লীগকে একাধিকবার সতর্ক করেছিলেন ঢাকায় বিভিন্ন পশ্চিমা দেশের কূটনীতিকরা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদকের সঙ্গে আড্ডায় পশ্চিমা একটি দেশের রাষ্ট্রদূত বলেন, কোন দেশে যখন শক্তিশালী কোনো বিরোধী দল থাকে বা না থাকে, রাষ্ট্রযন্ত্র যখন বিরোধী ব্যবস্থাকে দুর্বল করে দেয় অথবা বিরোধী মতকে দমন করে, তখন সমাজের ভেতর থেকে কোটা সংস্কার আন্দোলনের মতো আংশিক ট্রিগার বা অদেখা শক্তির উদ্ভব হয়। গত 10 বছর বাংলাদেশ হেফাজতে ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট প্রত্যাহারের শিক্ষার্থীদের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মতো একের পর এক এমন অদেখা শক্তির উদ্ভব হয়েছে। বিষয়টি নিয়ে ওই সময় আওয়ামী লীগকে সতর্ক থাকতে বলা হয়। অদেখা শক্তির উদাহরণ দিতে গিয়ে এই কূটনীতিক বলেন, মনে করেন সাফ টুর্নামেন্টে বাংলাদেশ বনাম নেপালের ফুটবল ম্যাচ। বাংলাদেশ দল নেপালের স্ট্রাইকার, গোলকিপার, মাঝ বা রক্ষণ ভাগের খেলোয়াড়দের আগের খেলা দেখে তাদের কৌশলের বিষয়ে একটা ধারণা পাবে, সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে। তবে যদি বাংলাদেশ দল মাঠে নামার পর দেখে প্রতিপক্ষ আর্জেন্টিনা, ভাবুন তো বাংলাদেশ দলের অবস্থাটি কি হবে। ঢাকায় বিভিন্ন দূতাবাসের একাধিক কূটনৈতিক সূত্র জানায়, 2018 সালে পশ্চিমা দূতাবাসগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারকে একাধিকবার বাংলাদেশ থেকে রাজনীতি বিলুপ্ত করে দেওয়ার পরিণতির বিষয়ে সতর্ক করেছিল। দূতাবাসগুলো এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে, এমনকি এ সংক্রান্ত তার বার্তা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, কোন দেশে যখন বিরোধী দল রাজনীতিতে সক্রিয় থাকে বা থাকতে দেওয়া হয়, তখন জনগণের দাবি দেওয়া বা আন্দোলন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতাসীনদের সামনে আসে। এই দাবি দেওয়া বা আন্দোলনগুলোর একটি নেতৃত্ব থাকে, সেখানে দর কষাকষির সুযোগ থাকে, ফলে ক্ষমতাসীন
এজেন্ডা আলোচনার একটি জায়গা পায়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় যত আনসিন ট্রিগার হয়েছে তার কোনো কেন্দ্রীভূত নেতৃত্ব ছিল না। এছাড়া এই আন্দোলনগুলোর শক্তি সম্পর্কে আগে থেকে আঁচ করাও যায়নি। ফলে 2024 সালের কোটা সংস্কার আন্দোলন সরকার শক্তি দিয়ে দমনের চেষ্টা করেছে, তবে যত শক্তি প্রয়োগ করেছে আন্দোলন তত বড় হয়েছে। একসময় এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং সব শেষে এক দফায় পরিণত হয়। নেতৃত্ব না থাকায় কার সঙ্গে দর কষাকষি করা হবে বা আলোচনা সমাধান করা যাবে তার কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে ছিল না। এর পরিণতি ভোগ করতে হয়েছে আওয়ামী লীগকে। বিশ্বের দেশগুলোর শাসন ব্যবস্থা নিয়ে কাজ করা জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুং, যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের মতো প্রতিষ্ঠানগুলো 2014 সালের পর থেকে বাংলাদেশ গণতন্ত্রের অবনতির কথা ধারাবাহিকভাবে তুলে ধরেছে। নির্বাচনী ব্যবস্থা ও বহুদলীয় অবস্থান, নাগরিক অধিকার, সরকারের সক্রিয়তা এবং রাজনৈতিক অংশগ্রহণের দিক থেকে এখানে গণতন্ত্রের এমন অবনতি হয়েছে যে গণতান্ত্রিক তো নয়ই, ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল না। গত এক দশকে স্বৈরতান্ত্রিক ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি হাইব্রিড রেজিম তালিকায় অবস্থান করেছে বাংলাদেশ। আর বেরটেলসম্যান স্টিফটুং তো বাংলাদেশের শাসন ব্যবস্থাকে স্বৈর শাসন আখ্যায়িত করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগ সরকার এত আত্মবিশ্বাসী ছিল, কারো কথা না শুনলে কিছু হবে না বলে তাদের ধারণা ছিল। কোনো ঘটনার পাল্টা প্রতিক্রিয়া তারা তো হতে দেয়নি। 2009 সালে যখন তারা ক্ষমতা গ্রহণ করেছিল তখন বৈশ্বিকভাবে সবার সন্ত্রাস বিরোধী একটি অবস্থান ছিল। বিরোধী দল আন্দোলন করতে গেলে আওয়ামী লীগ সেই আলোকে তাদের দেখিয়েছে, আর আড়ালে গণতন্ত্র মানবাধিকার লঙ্ঘন করে গেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ মনে করেছিল সন্ত্রাস বিরোধী অবস্থানে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত থাকবে, তবে এই কার্যক্রম দু একজন বন্ধু সমর্থন পেল। 2014 সালে একতরফা নির্বাচন করে পার পেয়ে যাওয়ার পর দমনের যে ধারা শুরু হয় তা আর থামেনি। গুম, খুন, বিরোধী দল দমন সহ প্রায় সব ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে। অভ্যন্তরীণভাবে বিরোধী শক্তিগুলো জনসম্পৃক্ততার কম থাকা সুযোগও নিয়েছে দলটি। এক পর্যায়ে আওয়ামী লীগ সরকার সর্বগ্রাসীতে পরিণত হয়। এছাড়া উন্নয়নের একটি আখ্যান দাঁড় করিয়েছিল তারা। কেউ যদি এর বিপক্ষে কথা বলতো তাকে সন্ত্রাসী তকমা দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হতো। সব মিলিয়ে কারো উদ্বেগ পাত্তা দেওয়া হয়নি। বিরোধী রাজনৈতিক শক্তিও যখন তেমন ভাবে সফল হচ্ছিল না, তখন আপাতত নিরীহ আন্দোলন গণমানুষের আন্দোলনের রূপ নেয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।